কদিন পরেই ছিল আমার গার্লফ্রেন্ডের বার্থডে। গার্লফ্রেন্ড বলল, মনে আছে তো, এবারে কিন্তু ভালো কিছু একটা দিও। পুজোতেও লিপস্টিক দিয়ে কাজ মিটিয়েছিলে, এবারে কোনো অজুহাত শুনবো না। বললাম, ও নিয়ে তুমি চিন্তা করো না, সে আমার মাথায় আছে, তুমি ভালো জিনিসই পাবে। কথাটা বলে দিয়ে মনে মনে ভাবছি, বলে তো দিলাম, কিন্তু ভালো কিছু দিতে গেলে টাকা তো লাগবেই। পুজোর সময় সামান্য একটা লিপস্টিক দিয়েতে গিয়ে হিমশিম খেয়েছিলাম। তবে সৌভাগ্য যে আমার দিদিমা ছিল, আমার দিদিমাই ছিল এসবের মুশকিল আসান। যে সময়ের কথা বলছি, আমি তখন সবে 11-এ পড়ছি। ওই বয়সে হাতে টাকা থাকবেই বা কী করে? এদিকে প্রেম করছি, গার্লফ্রেন্ডের মন তো রাখতেই হবে। বছরে দুবার তো দুটো গিফট দিতেই হয়, এক দুর্গাপুজোতে, দুই গার্লফ্রেন্ডের বার্থডে। তখন ভ্যালেন্টাইন ডে এত রমরমা ছিল না, তবে নতুন বছর আসলে একটা দামি গ্রিটিংস কার্ড দিয়ে দিলেই হয়ে যেত। সে যাই হোক, প্রেম করতে গেলে নিজের পকেটে কিছু থাকতে হয়। নিজের পকেটে না থাকলে তখন বিকল্প ব্যবস্থার কথা ভাবতে হবে বই কি। বাড়িতে বাবাকে তো আর বলতে পারি না, বাবা আমি প্রেম করেছি, গার্লফ্রেন্ডকে গিফট দেব, কিছু পয়সা দাও। তা দু একবার বাবার পকেট কাটতে গিয়ে ধরা পড়ে খুব মার খেয়েছিলাম। সেই ইতিহাসটা গোপন রাখাই ভালো। তারপর থেকে ঠিক করে নিলাম, আমার দিদিমা হলো সেই বিকল্প ব্যবস্থা, সব দিকটা ম্যানেজ করা যাবে। দিদিমাকে দিয়েই পুজোতে গার্লফ্রেন্ডকে যে লিপস্টিক দিয়েছিলাম, সে তো দিদিমার পকেট কেটেই। সে ঘটনা তাহলে একটু বলি। সেবারে পুজোর আগেই চলে গেলাম দিদিমার বাড়িতে। দিদিমা কোথায় টাকা রাখে সে কথা আমি জানতাম। তবে দিদিমার বাড়ি যেতেই দিদিমা আগে ভাগেই বলে দিল, শোন গোপাল, তুই এলেই আমার টাকা চুরি যায়, তা টাকা লাগলে বলিস, আমি দেব, তবে চুরি করবি না। চোরে না শোনে ধর্মের কাহিনী। তবুও দিদিমার লুকোনো জায়গা থেকে 150 টাকা চুরি করে গার্লফ্রেন্ডের মন রেখেছিলাম। সেবারে টাকা চুরির কথা মা জানতে পেরে আচ্ছা কষে মেরেছিল। পরের বারে দিদিমার থেকে টাকা নেওয়ার কথা ভেবেছিলাম, তবে মায়ের উত্তম মধ্যম দেওয়ার ব্যাপারটা মনে পড়ে যাওয়াতেই সে আশা ত্যাগ করেছিলাম। যাই হোক, এদিকে গার্লফ্রেন্ডের বার্থডের দিনে গিয়ে এলো, হঠাৎ করে দিদিমার শরীর খারাপের খবর এলো। মা চলে গেল মামার বাড়ি। এদিকে টাকাও দরকার। আমার বন্ধু তমালকে বললাম, ভাই 200 টাকা হবে? ও জিজ্ঞাসা করলো, টাকা কি করবি? ওকে তো আর সত্যি কথা বলা যায় না। মন খারাপ করে কাঁদো কাঁদো একটা ভাব নিয়ে বললাম, দিদিমার শরীরটা খারাপ, দিদিমাকে দেখতে যাব, হাতে টাকাও নেই। দিদিমা আমাকে এত ভালোবাসে, কিছু ফল টল না নিয়ে দেখতে গেলে খারাপ দেখায়। যদি ধার দিস তাহলে 10-12 দিন পর তোকে দিয়ে দেবো। এমন কথা শুনেই পরের দিন 200 টাকা আমার হাতে দিয়ে তমাল বলল, সময় মতো ফেরত দিস। আমিও টাকা হাতে পেয়ে আর নিজের কাছে জমানো কিছু ছিল সেটা দিয়ে গার্লফ্রেন্ডের জন্য ঘড়ি কিনে ওর বার্থডের উপহার দিলাম। গার্লফ্রেন্ডও দারুণ খুশি, কিন্তু আমি খুশি হতে পারলুম না, কারণ বন্ধুর টাকা শোধ করতে হবে। কদিন আর স্কুলেই গেলাম না। মোটামুটি 15 দিন মতো কেটেছে। তারপর একদিন স্কুলে যেতেই তমাল জিজ্ঞাসা করলো, তোর দিদিমা কেমন আছে? এমন কথা শুনে কেঁদেই ফেললাম। দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, আর বলিস না রে, ফল টল নিয়ে দিদিমাকে দেখতে গেলাম, সেদিন পর্যন্ত দিদিমা ভালো ছিল। পরের দিন রাতে দিদিমা মারা গেল গলায় জল আটকে। অবশ্য ফল টলগুলো খেয়েই মরেছে, এটাই শান্তি। ভাই তুই চিন্তা করিস না, তোর টাকা ঠিক শোধ করে দেব। তমাল শুনে বলল, শোন, ও টাকা আর আমি ফেরত নিতে পারবো না। তো দিদিমা মানে আমারও তো দিদিমা। যে মানুষটা মারা গেছে, আমি টাকা নিলে দিদিমার আত্মার শান্তি পাবে না। মনে মনে দারুণ আনন্দ পেলাম এই ভেবে, তমালকে 200 টাকা শোধ করতে হবে না। দিদিমাকে মেরে দিয়ে বন্ধুর মাথায় টুপি পরিয়ে বেঁচে গিয়েছিলাম সে যাত্রায়। প্রেম করতে গেলে কত দিকে যে মাথা রাখতে হয়, যারা প্রেম করে তারাই জানে। তারপর থেকে ভালোই চলছিল সব কিছু। মাস 6 কেটে গেছে। একদিন হঠাৎ করে সত্যি সত্যি আমার ঠাকুমা মারা গেল। ঠাকুমার শ্রাদ্ধে আমার সব বন্ধুদের নিমন্ত্রণ করলাম।
যে বন্ধুর থেকে টাকা ধার নিয়েছিলাম, মানে তমালকেও নিমন্ত্রণ করতে ভুললাম না। একটু বলে নেওয়া ভালো, তমার আমার ছোটবেলার বন্ধু না, 11-এ অন্য স্কুলে ভর্তি হয়ে তমালের সাথে বন্ধুত্ব হয়েছিল। তমালের বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব খুব একটা কাছেও ছিল না। বাড়ির হাঁড়ির খবর ও অত কিছু জানতো না। সে যাই হোক, ঠাকুমার শ্রাদ্ধের দিন তমাল বাড়িতে এলো, হাতে ফুলের মালা। বাড়িতে তখন অনেক লোকজন, ঠাকুমার শ্রাদ্ধের কাজকর্ম চলছে। তমাল ফুলের মালাটা হাতে নিয়ে বলল, তোর ঠাকুমার ছবিতে মালা দেব। সেই সময় আমার পাশেই দাঁড়িয়েছিল আমার দিদিমা। আমার দিদিমা তখন তমালের হাতে মালা দেখে বলল, দাও, আমার হাতে দাও, আমি ছবিতে পরিয়ে দিচ্ছি। তমাল বলল, শুনুন, এতে দুটো মালা আছে, একটা ঠাকুমার ছবিতে দিয়ে দিন, আর একটা দেবেন গোপালের দিদিমার ছবিতে। আসলে মাস 6 আগে গোপালের দিদিমাও তো মারা গেলেন, আমি ওই জন্য দুটো মালা নিয়ে এসেছি। বাড়িতে দিদিমার ছবি থাকবে আমি জানি, আর সেই জন্যই নিয়ে আসা। দিদিমা তখন চোখ বড় বড় করে জিজ্ঞাসা করলো, কার ছবিতে আর একটা মালা দিতে বললে যেন? তমাল বলল, গোপালের দিদিমার ছবিতে। ও আচ্ছা, গোপালের দিদিমাও মারা গেছে নাকি? হ্যাঁ, এই তো 6 মাস আগেই মারা গেলেন, গলায় জল আটকে গিয়ে। কিরে গোপাল, গলায় জল আটকেই তো তোর দিদিমা মারা গেল। আমি যে তখন কি বলবো সেটা ভেবে পাচ্ছি না। পাশ থেকে আমার দিদিমা বলে উঠল, ইস, খুব দুঃখজনক, মনটা বড় খারাপ লাগছে। তমালটাও কম যায় না, সঙ্গে সঙ্গেই জিজ্ঞাসা করলো, আপনি তাহলে গোপালের কে হন? দিদিমা আমার দিকে তাকিয়ে আপাদমস্তক আমাকে ভালো করে দেখে নিয়ে বলল, আমি গোপালদের অতিথি। মনে মনে তখন ভাবছি, দিদিমা বুঝতে পেরেছে, পারুক, তমাল না বুঝতে পারে। তমালকে টানতে টানতে ওখান থেকে সরিয়ে নিয়ে এসে বললুম, বেলা অনেক হয়ে গেল, খেয়ে নিবি, চল এবার। সে যাত্রায় তমালের হাত থেকে বেঁচে গিয়েছিল। ঠাকুমার শ্রাদ্ধ শান্তির কাজকর্ম মিটে যাওয়ার পর বাড়িতে আসা লোকজন সব বিদায় নিল। দিদিমাও বাড়ি ফিরে গেল, তবে যাওয়ার আগে 200 টাকা হাতে দিয়ে বলে গেল, এবার একটু কম করে মেরো। এই নিয়ে তো জল জ্যান্ত মানুষটাকে তুমি দুবার মেরে দিলে, একবার লরি চাপা দিয়ে, এবারে গলায় জল আটকে। ওদিকে আবার তোমার বড় মাসির ছেলে, সেও আমাকে বাড়তে মেরে দিয়েছে। বেঁচে থাকতে থাকতে যে কতবার মরলুম সে আমি আর হিসেব রাখতে পারবো না। তবে এভাবে মরতে মন্দ লাগে না। মনে রেখো, এই দিদিমাই তোমাদের মুশকিল আসান। লিখেছেন সরজিৎ ঘোষ।